আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকা চ্যালেঞ্জিং, মন্তব্য ওবায়দুল কাদেরের। সামাল দিতে কাজ করছে সরকার। রাজনৈতিক প্রভাবে কলুষিত ব্যাংকিং খাত, দাবি সিপিডির। সমন্বিত উদ্যোগ না নিলে আরও খারাপ হওয়ার আশঙ্কা। আগামী বছর থেকে নতুন কারিকুলামে 5 ঘন্টার এসএসসি পরীক্ষা, থাকবে না জিপিএ যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন। চূড়ান্ত অনুমোদন শিক্ষামন্ত্রীর। এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ দক্ষিণ সিটি, অন্যের উপর দায় চাপাচ্ছে অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। দোষারোপের রাজনীতি না করে একসাথে কাজ করার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকা চ্যালেঞ্জিং হলেও সরকার সামাল দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজার পরিস্থিতি মানুষের সহনীয় পর্যায়ে রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। একদিকে ডলারের দাম বৃদ্ধি, আরেকদিকে রিজার্ভ কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশের আমদানি ও রপ্তানিতে। মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকার কী ধরনের উদ্যোগ নিচ্ছে তা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্ব পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থনৈতিক সংকট, যুদ্ধজনিত কারণে আজকে এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। আন্তরিকভাবে যদি সরকার সচেষ্ট হয় তাহলে এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি। দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের গণতন্ত্র নিয়ে বিএনপির সমালোচনা ও তাদের ভারত নীতি নিয়েও কথা বলেন তিনি। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। কৃষক শ্রমিকদের কল্যাণে একসময় আওয়ামী লীগ বাকশাল গঠন করলেও বিএনপি এটিকে এখন গালির পর্যায়ে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিয়ে করা প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকেই সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন কেন? আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক প্রভাবে ব্যাংকিং খাত কলুষিত হওয়ায় দেশের অর্থনীতি এখন অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানী এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, আর্থিক ব্যবস্থা ঢেলে সাজাতে সমন্বিত উদ্যোগ না নিলে সামনে পরিস্থিতি খারাপ হবে। এ সময় ব্যাংকিং খাতকে রুগ্ন করার পেছনে জড়িতদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দেশের 61টি ব্যাংকের মধ্যে 10টি ছাড়া সবগুলোই অর্থনৈতিকভাবে দুর্বল। এ অবস্থায় সমীক্ষা এবং পর্যালোচনা না করে ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করেন তিনি। ভালো ব্যাংক যদি তার স্ট্রং একটা স্টান্স না নিয়ে আগাতে না পারে তাহলে তো ওই খারাপ ব্যাংকের খারাপ সংস্কৃতি, খারাপ প্রভাব কলুষিত হয়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল আছে, যেখানে তাকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সেটা
তারা এক্সারসাইজ করতে পারছে না। ব্যাংকগুলো কারা পেয়েছে, যাচাই বাছাই করে দেওয়া হয়েছে কিনা। আজকে যে 61টি ব্যাংক, সেটা কি বাংলাদেশের অর্থনীতির জন্য এতগুলি ব্যাংকের প্রয়োজন আছে? 2 বছর ধরে বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা না নেয়ায় কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনাও করেন এই অর্থনীতিবিদ। আমানতকারীদের মধ্যে তো অবশ্যই একটা উদ্বেগ তৈরি হয়েছে এবং সেটার বহিঃপ্রকাশও দেখেছি যে বিভিন্ন সময় যে আমানতকারীরা টাকা নিয়েছে, যে ব্যাংকিং খাতের স্বাস্থ্যটাও ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু সেটার প্রভাব আমরা সামষ্টিক অর্থনীতিতে দেখছি। ছোটখাটো এখানে সেখানে এই ধরনের উদ্যোগ না নিয়ে একটা সমন্বিত প্রচেষ্টাটা নেওয়া উচিত। অনুষ্ঠানে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের সাথে জড়িতদের রাষ্ট্রীয় সুবিধা বাতিলের সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক নানা রকম ভাবে নীতিগত ভুল সিদ্ধান্ত নিয়েছে, নানা রকম আইনি সুবিধা দিয়ে গ্রাহকদেরকে ক্ষতিগ্রস্ত করে আমরা দেখেছি ব্যাংকগুলোকে পারিবারিক ব্যাংক হিসেবে তারা রূপান্তরিত করেছে। আজকে আমার কৃষক সামান্য ঋণের জন্য জেল খাটছে, হাজার হাজার কোটি কোটি টাকা যারা লুট করেছে তারা বুক ফুলিয়ে তারা দেখা যাচ্ছে তারা জাতীয় সংসদে কেউ যাচ্ছে, তারা বুক বুলিয়ে তারা সরকারের সাথে, বিরোধী দলের সাথে, সকলের সাথে তারা সুসম্পর্ক রেখে সামাজিক মর্যাদা বৃদ্ধি করছে। তাদেরকে সামাজিকভাবে বয়কট করার জন্য আমরা অনুরোধ করছি। যারা ব্যাংকগুলোকে দুর্বল করার পেছনে জড়িত তাদের নাম সংসদে প্রকাশের পাশাপাশি বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি। আমরা কেন ঋণ খেলাপিদের তালিকা, ঋণ জালিয়াতির তালিকা আমরা কেন প্রকাশ করতে পারছি না? গণমাধ্যমের সেটি ছেড়ে দাও, সরকারের সুবিধা হবে তাদেরকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করতে। যারা বিদেশে অর্থ নিয়ে পালিয়ে গিয়েছে তাদেরকে আমাদের এই ডিপ্লোমেসির মাধ্যমে তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালের মুখোমুখি করে আমি বিচারের ব্যবস্থা করবার জন্য প্রথম সুপারিশ আপনাদের কাছে করছি। প্রতিযোগিতায় বেগম বদরুন্নেসা মহিলা কলেজকে হারিয়ে বিজয়ী হয় তেজগাঁও কলেজ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বহির্বিশ্বে যারা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তারাই মূলত দেশের সমন্বিত উন্নয়ন যাত্রাকে ব্যাহত করতে চায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাধীনতা ৫৩ বছর পরেও ঘাতক দালাল চক্র মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ সব সাফল্যকে ম্লান করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ শেষ হলেও ঘাতক দালাল নির্মূল কমিটির কাজ কখনো শেষ হবে না বলে মনে করেন তিনি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্মেলন উপলক্ষে অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে প্রকাশনা তুলে দেন শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির। তারা দেশ শাসন করে আর আমরা বেঁচে আছি এখনো। এরকম অবস্থায় তাদের নিশ্চিহ্ন করতে যে প্রয়াস আমাদের নেওয়া দরকার সেই প্রয়াস আমাদের নিতে হবে। নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী। তাই ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের মানুষের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। নয়াপল্টনে একটি হোটেলের জিয়া মঞ্চ ঢাকা বিভাগের সম্মেলনে তিনি এই আশঙ্কা প্রকাশ করে বলেন, অতীতের রিজার্ভ লুটের মতো নতুন কোনো কেলেঙ্কারি ধামাচাপা দিতেই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় পণ্য বর্জনের মতো বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন ও চলমান উপজেলার ভোটে অংশ না নিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। আমি আবার বলছি, আমরা হতাশ নই, আমরা অপেক্ষায় আছি চলমান আন্দোলনটাকে আরো গতিশীল করার জন্য। আমাদের সাথে জনগণ আছে, প্রমাণ হয়ে গেছিল। ৭ই জানুয়ারি কি দেখাইছে, এই উপজেলা তো আরো ওরা নির্বাচন করতেছে, এই উপজেলায় তো আমরা রাস্তাঘাটে ব্যারিকেডও তৈরি করতেছি না, ঠিক কিনা? ভোটার নাই কেন? আপনাদের ভোটাররা যায় না কেন? আপনাদের ভোটাররা আপনাদের বিশ্বাস করে না কেন যে আমি কেন গিয়ে ভোট দিতে পারি?
আগামী বছর থেকে 5 ঘন্টার এসএসসি পরীক্ষায় বসবে নতুন কারিকুলামে শিক্ষার্থীরা। সামষ্টিক মূল্যায়নের 35% ব্যবহারিক আর 65% হবে লিখিত। থাকবে না জিপিএ কিংবা ডিভিশন। মূল্যায়ন হবে যোগ্যতা ভিত্তিক। এসব সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী। বাস্তবায়নে কাজ করছে এনসিটিবি ও শিক্ষা বোর্ড। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরীক্ষা নিয়ে আবারও চলছে পরীক্ষা নিরীক্ষা। প্রথমবারের মতো 5 ঘন্টার এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে শিক্ষার্থীরা। এখন যারা নবম শ্রেণীতে পড়ছে, আগামী বছরের শেষ দিকে নতুন নিয়মে এসএসসি পরীক্ষায় অংশ নেবে তারা। এখনকার মতো কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। 5 ঘন্টা পরীক্ষার প্রথম ধাপে থাকবে হাতে কলমে শিক্ষা বা ব্যবহারিক, দ্বিতীয় ধাপে লিখিত। 2 অংশ মিলিয়ে 50% আর শিক্ষণকালীন 50% যোগ করে ফলাফল তৈরি করা হবে। তবে থাকবে না কোনো নম্বর কিংবা জিপিএ। রেজাল্ট হবে যোগ্যতা ভিত্তিক। বর্তমান যে আদলে হচ্ছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সেই আদলই হবে। মনে করেন সে 10টার সময় সেন্টারে গেল, সে এক নাগারে যে 5 ঘন্টা লিখতেই থাকবে বা কাজ করতে থাকবে তেমনটি নয়, মাঝখানে বিরতি আছে। সে কি কি অ্যাক্টিভিটিস করবে, কি কি লিখিত অংশ করবে, তার কোশ্চেনগুলো তাকে শুরুতেই দিয়ে দেওয়া হবে এবং আমাদের যারা ইনভিজিলেটর থাকবে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে তারা কিভাবে এই অ্যাক্টিভিটিসগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নেবে। টোটাল 100%-এর মধ্যে 50% শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে, আর বাকি 50% হচ্ছে সামষ্টিক মূল্যায়নের জন্য। সেই 50%-এর মধ্যে রিটেন পার্টটার জন্য 65% আর অ্যাক্টিভিটি পার্টটার জন্য 35%। মার্ক সিস্টেম বা জিপিএ সিস্টেম আর থাকছে না নতুন কারিকুলামে। ইন্টারন্যাশনালি যে স্কেল ব্যবহার করা হয় সেই স্কেলে নির্ধারণ করে দেওয়া হবে। নতুন নিয়মে পরীক্ষা ও মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ শুরু করা হবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। কমবে পরীক্ষা ও ফলাফল দেওয়ার সময়। প্রত্যেকের আলাদা আলাদা খাতা থাকবে। ওই এখন যেমন ওএমআর ধরা খাতা থাকে সেরকমই খাতা থাকবে, সিট থাকবে, কেউ কারোটা দেখবে না এবং ইনভিজিলেটর থাকবে। তিনি সেখান থেকে ওই ওএমআর ছিঁড়ে নিয়ে খাতাগুলোকে আনআইডেন্টিফাইড করে এখন যেরকম করে হয় সেভাবে বোর্ডে চলে যাবে। তখন অত লম্বা সময় লাগবে না, আমাদের 10টা বিষয়ের 10 দিনেই শেষ হয়ে যাবে। রেজাল্ট এগুলো দ্রুত হয়ে যাবে, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজ হইল অ্যাপসের মাধ্যমে হবে, তো রেজাল্ট প্রক্রিয়া করতে বেশি সময় লাগবে না। 4র্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলেই এসএসসি নিয়মে পরীক্ষা নেওয়া হবে। স্কুলের পরীক্ষাগুলোতেও সে একই প্রক্রিয়া অবলম্বন করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্যের উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র ও সংসদ সদস্য সাইদ খোকন। দোষারোপের রাজনীতি না করে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ করা গেলে কমে আসবে নিত্যপণ্যের দাম। দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম, তখন ডেঙ্গুর আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। একটা সমস্যা আসতে পারে, আরেকজনের ঘাড়ে চাপি নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে। ত্রিমুখী লড়াই হবে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচনের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে। চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা হাফ ডজন। তবে স্থানীয় সংসদ সদস্যের সমর্থন পাওয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে প্রার্থীদের। এ নিয়ে দ্বিধা বিভক্ত ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা। অন্যদিকে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটের আমেজে ভাটা পড়েছে সাভার উপজেলায়। সাভার প্রতিনিধি শেখ বাশারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। ভোটের আমেজে ছেয়ে গেছে ঢাকার ধামরাই উপজেলার পদঘাট। এই একটি উপজেলা নিয়েই ঢাকা 20 সংসদীয় আসন। ফলে উপজেলা পরিষদের জনপ্রতিনিধির দৌড়ে এখানে প্রতিদ্বন্দ্বিতাও বেশি। চেয়ারম্যান পদে 6, ভাইস চেয়ারম্যান পদে 6 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন। দলীয়ভাবে কেউ ভোটে অংশ না নিলেও সবাই ক্ষমতাসীন দলের অনুসারী। তবে স্থানীয় সংসদ সদস্যের আশীর্বাদ পাওয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য তাদের। বিভিন্ন সময় প্রত্যেকটা নেতাকর্মীদের হুমকি দিতেছেন যে আমি আওয়ামী লীগের প্রার্থী মানে জাহির করে, কারণ বেঞ্জি সাহেবের সে কাছের লোক, যার জন্য সে বলে যে লিডারে বলছে তোমরা আমার পক্ষে কাজ করবা, আমি লিডারের প্রার্থী। এমপি সাহেবের সাথে অনেকবারই আমি কথা হয়েছে যে নির্দিষ্ট একজন কেউ বলছে যে আমি
তার আশীর্বাদ পুষ্ট। তো সেই সুযোগ তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী কারোর জন্য রাখেন নাই। সেই সুযোগ যদি কেউ দিয়ে থাকে বা নিয়ে থাকে সেটা তো সম্পূর্ণই অন্যায্য। ধামরাই উপজেলার 16টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা 148। ভোটার উপস্থিতি বাড়াতে শেষ পর্যন্ত নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার তাগিদ দিচ্ছেন প্রার্থীরা। ওই একটা ব্যক্তির জন্য সে এরকম হুমকি দামকি দিয়া ভোটারদের যাতে অনুপস্থিতি হয় সেই চেষ্টা করতেছে এবং উনি বলে ডিক্লেয়ার দিয়ে নিব, তাতে সাধারণ ভোটাররা আতঙ্কিত। এতগুলো প্রার্থীর ভিড়ে হয়তো নির্বাচনটা কিছু উৎসবমুখর হবে। চমৎকার শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি যে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত হবে কেন্দ্রে। আয়তনে ঢাকা জেলার সবচেয়ে বড় উপজেলা ধামরাই। এখানে ভোটার সংখ্যা 3.5 লাখের বেশি। আর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এই 3 পদেই প্রতিদ্বন্দ্বী সংখ্যা বেশি হয় দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে বলেই আশা করছেন স্থানীয়রা। এদিকে পাশের সাভার উপজেলার চিত্র উল্টো। চেয়ারম্যান পদটিতে একক প্রার্থী থাকায় ভোট হচ্ছে বাকি 2 পদে। ফলে এখানে নেই তেমন ভোটের উত্তাপ। যখন চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায় তখন মানুষের ভোট দেওয়ার আগ্রহটা বা নির্বাচনমুখী মানে কেন্দ্রমুখী হওয়া এটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। নির্বাচনটা আসলে ওইভাবে জমে নাই। সাভারে ভোটার সংখ্যা 9 লাখের বেশি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মেট্রো রেলের নির্মাতা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে ফার্মগেটে শহীদ আনোয়ারা উদ্যান থেকে তাদের সকল স্থাপনা সরিয়ে নিতে 30 দিনের আলটিমেটাম দিয়েছে স্থানীয় জনগণ ও পরিবেশবাদীরা। নির্ধারিত সময়ের মধ্যে উদ্যান না ছাড়লে অবরোধ অবস্থান ধর্মঘটের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বিকেলে রাজধানী ফার্মগেটে শহীদ আনোয়ারা উদ্যান চত্বরে ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলনের ব্যানারে একটি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশজুড়ে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সাথে তারা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত 69 গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত ফার্মগেটের ঐতিহাসিক শহীদ আনোয়ারা উদ্যান সহ ঢাকার অন্যান্য উদ্যান দখলমুক্ত করে জনগণের নিকট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা শুধু রাজধানী কেন্দ্রিক নয়, উপজেলা সহ সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বিএসএমএমইউতে আয়োজিত সেমিনারে তিনি জানান, নিয়মিত ব্যায়াম, পরিমিত খাদ্যাভ্যাস ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে অনেকটাই এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ বিষয়ে খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি টেনশনমুক্ত থাকা ও যথাসময়ে ঘুমানোর পরামর্শ দেন তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক প্রফেসর ডাক্তার জাহনারা আরজু। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার চৌধুরী মিশকাত আহমেদ। ঢাকা মহানগরে নীতিমালা দ্রুতই প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। পরিকল্পিত নগরায়ণ গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান মন্ত্রী। রাজধানী শিল্পকলা একাডেমিতে নগর গবেষণা কেন্দ্রের 53তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিচ্যুতি নগরায়ণ ও বিকেন্দ্রীকরণ করতে নানা দিক নির্দেশনা দেন পরিকল্পনাবিদরা। প্রধানমন্ত্রী বলছেন আমার গ্রাম আমার শহর, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে শহরের ফ্লেভারটা দেবেন এবং সুযোগ সুবিধা পৌঁছাই দেবেন। আমরা একবার পুরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু একটা মানুষের বাঁচার মতন অথবা চলার মতন একটা অবস্থান তো করে দিতে হবে। তো এটার জন্য মাল্টি অ্যাপ্রোচ অ্যাকশন ইজ গোয়িং হেড। বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তরে ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান সভাপতি ও ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদকে সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণে মঞ্জুরুল ইসলাম সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগে সভাপতি ও সাধারণ সম্পাদকের মতানৈক্য দূর করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এবারে আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
হারপিক বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে নিবেদিত এনজিও সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই পার্টনারশিপের লক্ষ্য অসহায় স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্যগত সমস্যা সমাধানে একত্রে কাজ করা। রাজধানী গুলশান 1-এর রেকিট বেনকিজার পিএলসির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল হক ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, জনপ্রিয় অভিনয় শিল্পী ও হারপিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর নুসরাত ইমরোজ দিশা, এশিয়াটিকের অ্যাকাউন্ট ডিরেক্টর সামিদা রশিদ আনিকা, গ্রুপ অ্যাকাউন্ট্যান্ট ম্যানেজার ফারহান করিম, রেকিট বেনকিজার পিএলসির মহাব্যবস্থাপক বিশাল গুপ্তা, মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার তাবস্সের আহমেদ এবং ম্যানেজার মোহাম্মদ রাকিব উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সাল নাগাদ বাংলাদেশের শস্য উৎপাদন 50% কমে যেতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশবিদ ও বিজ্ঞানীরা। জলবায়ু বিষয়ক ডক্টর আইনুন নিশাত বলেছেন, পরিবেশের ক্ষতি করে মানুষ যেসব কাজ করছে তারই ভয়াবহ প্রতিশোধ নিতে চলেছে প্রকৃতি। জুম বাংলাদেশ ইউথ ফাউন্ডেশনের জলবায়ুর ক্ষয়ক্ষতি বিষয়ক জাতীয় এক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। তরিক ইসলামের রিপোর্ট। রংপুরের যদি কেউ থাকে তাহলে জানবেন, জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহ রোধে জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনারে গবেষক ও বিশেষজ্ঞরা জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ ক্ষয়ক্ষতি ও সমাধানের নানা দিক তুলে ধরেন। এ সময় জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরেন পরিবেশ কর্মী, সাংবাদিক ও জলবায়ু বিশেষজ্ঞরা। এই পৃথিবীতে সামনের যে যুদ্ধ, সামনের যে লড়াই, সেটি কিন্তু জলবায়ুকে ঘিরেই হবে। কারণ আমরা কোনো কিছু দিয়েই আমরা ঢেকে রেখে এই পৃথিবীকে রক্ষা করতে পারবো না, যদি না ন্যাচার, প্রকৃতিকে আমরা রক্ষা করতে পারি। আমরা যদি ডেভেলপমেন্টের সময় দূষণকে যদি গুরুত্ব না দিই, কন্ট্রোলের বিষয়টি না রাখি, আমাদের ঘনত্ব অনেক বেশি, আমাদের মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়ে যাবে। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য আনতে শহরে সবুজায়নের সঠিক নীতিমালা বাস্তবায়নের দাবি জানান খ্যাতিমান স্থপতি ইকবাল হাবিব। গাছ কাটার আগে প্রতিস্থাপন নিশ্চিত না করে গাছ কাটা বন্ধ করতেই হবে। তার মানে একটি গাছ কাটলে 10টি গাছ লাগাতে হবে। জলবায়ুর পরিবর্তনজনিত ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের দাবি জানান এমিরেটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। 5 ধরনের নতুন ফসল লাগবে। বন্যা সহ্য করতে পারে, খরা সহ্য করতে পারে, তাপ সহ্য করতে পারে, লবণাক্ততা সহ্য করতে পারে এবং তার ডিউরেশন কম হবে। এ সময় পরিবেশ বাঁচাতে জনসচেতনতা ও সামাজিক আন্দোলনের দাবি জানান বক্তারা। ক্লাইমেট চেঞ্জের কারণে তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট দলের স্পিরিট, আর ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে ফেরা লিটন দাসকে দলের সেরা ব্যাটসম্যান বললেন টাইগারদের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে। টি20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে তিনি এ কথা জানান। তাছাড়া দলের নতুন দেশ শক্তি এবং সামর্থ্যের কথা জানান বাংলাদেশের হেড কোচ। পরাগারমানের রিপোর্ট। 2021 সালে টি20 বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেবার ভালো করতে পারেননি, বাজে পারফরমেন্সের কারণে পরের টি20 বিশ্বকাপ দলে জায়গায় হয়নি তার। অথচ দুর্দান্ত পারফর্ম করে 2024 সালের বিশ্বকাপে 38 বছর বয়সী মাহমুদুল্লাহ দলের অন্যতম ভরসা। তাই তাকে টাইগারদের স্পিরিট হিসেবে চিহ্নিত করেছেন হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে। স্পিরিট অফ দ্য টিম বিকজ হি ইজ মাহমুদুল্লাহ সম্ভবত এই দলটির স্পিরিট। সে খুবই নির্ভীক ব্যাটিং করছে, এটা দলের জন্যই ভালো। বিশ্বকাপে সে চাপের মুহূর্তগুলো সামলে নেবে এবং তরুণদের পথ দেখাবে। কিছুদিন ধরে ফর্মটা ভালো যাচ্ছে না লিটন দাসের, বাজে সময় কাটাচ্ছেন এই ওপেনার। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও রান খরা, 3 ম্যাচে রান 1, 23 ও 12। এরপর একাদশ থেকে ছিটকে যান তিনি। তাকে নিয়েই বিশ্বকাপ দল সাজিয়েছে বাংলাদেশ। টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে মনে করেন লিটন এখনো দেশ সেরা ব্যাটার। লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করছি। সে অন্যতম সেরা ফিল্ডারও, যে কোনো পজিশনে ফিল্ডিং করতে পারে। দলের নতুন পুরনো সব ক্রিকেটারকে নিয়ে পজিটিভ মন্তব্য করেছেন কোচ। অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত কতটা পরিণত এই বিশ্বকাপে সেটা দেখার প্রত্যাশা আছেন চন্দিকা হাথুরুসিংহে।
পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকা চ্যালেঞ্জিং, মন্তব্য ওবায়দুল কাদেরের। সামাল দিতে কাজ করছে সরকার। রাজনৈতিক প্রভাবে কলুষিত ব্যাংকিং খাত, দাবি সিপিডির। সমন্বিত উদ্যোগ না নিলে আরও খারাপ হওয়ার আশঙ্কা। আগামী বছর থেকে নতুন কারিকুলামে 5 ঘন্টার এসএসসি পরীক্ষা, থাকবে না জিপিএ যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন। চূড়ান্ত অনুমোদন শিক্ষামন্ত্রীর। এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ দক্ষিণ সিটি, অন্যের উপর দায় চাপাচ্ছে অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। দোষারোপের রাজনীতি না করে একসাথে কাজ করার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।